গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের বিষয় অ্যালকেমি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 18 শতকে ল্যাভোইশিয়ার, প্রুস্তো এবং ডাল্টনের মতো বিজ্ঞানীদের হাত ধরে আধুনিক রসায়নবিদ্যার সূত্রপাত ঘটে। তবে প্রাচীনকাল থেকেই রসায়নবিদ্যার চর্চা অব্যাহত ছিল। এটা মূলত রং তৈরির কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মধ্যযুগে ইউরোপে এক ভিন্নধর্মী রসায়নবিদ্যার চর্চা শুরু হয়। এই রসায়নবিদ্যাই পরবর্তীকালে অ্যালকেমি নামে পরিচিত হয়, যার অর্থ হল অপরসায়ন। একে এক রহস্যবিদ্যা বললেও অত্যুক্তি হবে না। রসায়ন, ধাতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মবাদ নিয়ে এই অ্যালকেমি বিদ্যাচর্চা গড়ে উঠেছিল এবং যারা এই বিদ্যাচর্চা করতেন তাদের বলা হতো অ্যালকেমিস্ট। এই অ্যালকেমিস্টরা মূলত তিনটি বিষয় নিয়ে কাজ করতেন। 1 নম্বর, মূল ধাতুকে মহৎ ধাতুতে রূপান্তরিত করা, অর্থাৎ লোহা বা সীসাকে সোনায় পরিণত করা। 2 নম্বর, অমরত্বের জন্য অমৃত তৈরি করা। 3 নম্বর, এমন এক ঔষধ তৈরি করা যে ঔষধ যে কোনো রোগ সারাতে সক্ষম। পরশ পাথর বা ফিলোসফার স্টোন, এই ধারণাটিও কিন্তু এই অ্যালকেমির সাথেই যুক্ত। যে পাথর লোহায় স্পর্শ করালে লোহা সোনায় পরিণত হয়। অনেকের মতে মিশরেই সর্বপ্রথম অ্যালকেমির চর্চা শুরু হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দে ট্রিসমেগিস্টাস নামক এক পুরোহিতের হাত ধরে। তৎকালীন সময়ে 4 জাতি এই অ্যালকেমির চর্চায় আত্মনিয়োগ করেছিলেন: ভারতীয়, গ্রিক, চীনা এবং পরে এদের সাথে মিলিত হন আরবীয়রা। 8ম শতাব্দীতে আরব রসায়নবিদ জাবের বিন হাইয়াম আলকেমিকে এই অপরসায়নবাদের জনক বলা হয়। তার নাম অনুসারেই এই অপরসায়নবাদের নাম হয় অ্যালকেমি। তিনি তার ল্যাবরেটরিতে এই ব্যাপারে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালান। আরবের অ্যালকেমিস্টরা অ্যালকেমি চর্চায় এতটাই এগিয়ে গিয়েছিলেন যে তারা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় পদার্থ আবিষ্কার করে ফেলেছিলেন। এই অ্যালকেমি চর্চার পেছনে যে দুটো মুখ্য কারণ ইন্ধন জুগিয়েছিল সেটা হলো বহুমূল্য সোনা এবং অমরত্ব প্রাপ্তি। অ্যালকেমি খুব গোপনীয়তার সহিত চর্চা করা হতো। মূলত এরও কিছু কারণ ছিল। প্রথমত, তৎকালীন সময়ে চার্চ এই অ্যালকেমি চর্চাকে ঠিকভাবে মেনে নিত না, কারণ তারা মনে করত যে অ্যালকেমিস্টরা ঈশ্বরের রাজত্বে হস্তক্ষেপ করছেন। দ্বিতীয়ত, অ্যালকেমিস্টরা তাদের গবেষণাকে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। তাই অ্যালকেমির বইগুলি লেখা হতো সাংকেতিক ভাষায় এবং জটিল চিত্রের মাধ্যমে, যাতে সাধারণ কেউ তাকে উদ্ধার করতে না পারে এবং কোনো অসৎ কাজে ব্যবহার করতে না পারে। আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীও গোপনে অ্যালকেমি চর্চা করতেন। ভারতও কিন্তু এই অ্যালকেমি চর্চায় পিছিয়ে ছিল না। প্রাচীনকাল থেকেই ভারতে অ্যালকেমি চর্চা হতো। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ আচার্য চাণক্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি ধাতুবিদ্যা সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন। 2য় থেকে 5ম শতাব্দীর বৌদ্ধ গ্রন্থগুলিতে মৌলিক ধাতুর সোনায় রূপান্তরের কথা উল্লেখ করা হয়েছে। 11শ শতাব্দীতে আলবিরুনি নামে এক বিখ্যাত পণ্ডিত গজনী সুলতান মামুদের দরবারের অংশ হিসাবে ভারতের গুজরাট সফর করেছিলেন। তিনি সে সময় জানিয়েছিলেন যে ভারতীয়দের কাছে রসায়ন বিজ্ঞানের মতোই একটি অদ্ভুত বিজ্ঞান রয়েছে, যা সংস্কৃতে রসায়ন এবং ফার্সিতে রসাবতম নামে পরিচিত। এর অর্থ হল রস সংগ্রহ করার শিল্প। রস অর্থাৎ অমৃত, পারদ এবং রস। এই শিল্প কিছু নির্দিষ্ট ক্রিয়াকলাপ, ধাতু, ঔষধ এবং যৌগের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এর মূল উপাদান ছিল পারদ। এই রসায়নবিদ্যা দিয়ে তারা অসুস্থদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতেন এবং বৃদ্ধদের যৌবন ফিরিয়ে দিতেন। ভারতে এই অ্যালকেমির
দুটো লক্ষ্য ছিল। 1 নম্বর দিব্য দেহম অর্থাৎ একটি ঐশ্বরিক দেহ সৃষ্টি। 2 নম্বর জীবন মুক্তি অর্থাৎ মূর্ত অবস্থায় অমরত্ব প্রাপ্তি। সংস্কৃত রসায়ন গ্রন্থে পারদ এবং সালফারের হেরফেরের অনেক তথ্য পাওয়া যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কালে দুজন বিখ্যাত ভারতীয় অ্যালকেমিস্ট হলেন নাগার্জুন সিদ্ধ এবং নিত্যনাথ সিদ্ধ। নাগার্জুন সিদ্ধ রাসেন্দ্র মঙ্গলম নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যা ভারতীয় অ্যালকেমি এবং চিকিৎসাবিদ্যার একটি উৎকৃষ্ট উদাহরণ। নিত্যনাথ সিদ্ধ রস রত্নকর নামে একটি অমূল্য গ্রন্থ রচনা করেন। সংস্কৃত ভাষায় রসের অর্থ হল পারদ। নাগার্জুন সিদ্ধ পারদকে সোনায় তৈরি করবার একটি কৌশল আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। তবে আধুনিককালে আধুনিক বিজ্ঞানের আগমনে অ্যালকেমি চর্চা প্রায় বন্ধ হয়ে যায়। আধুনিককালের অ্যালকেমিস্টদের মধ্যে আমেরিকান রসায়নবিদ রবার্ট এইচ ওয়েলট্রফের নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি গ্রাফাইটকে হীরাতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।